চীনের তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জন নিহত। বাংলাদেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত। চিকিৎসার জন্য আজ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদার। এবং ফেলানী সীমান্তে হত্যার ১৪ বছর আজ ন্যায় বিচারের আশায় অপেক্ষার প্রহর গুনছে ফেলানীর বাবা মা সহ স্থানীয়রা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। প্রথমে ভূমিকম্প প্রসঙ্গ। চীনের পাহাড়ি অঞ্চল তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকালে সেখানে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে আহত হয়েছেন অন্তত ৬২ জন। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, তিব্বতের শিগাত্তোসের শহরে সকাল ৯টার দিকে শক্তিশালী ভূমিকম্প কেঁপে ওঠে শহরটি। মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে এটি সংঘটিত হয়। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটি নেপাল, ভারতের কিছু অংশ এবং বাংলাদেশেও অনুভূত হয়। বড় ভূতাত্ত্বিক ফল্টে অবস্থানের কারণে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়ে থাকে। শিগাত্তোসকে তিব্বতের অন্যতম পবিত্র শহর হিসেবে বিবেচনা করা হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে অবশ্য বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৮। এটির আঘাতে অন্তত ১,০০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছে তারা। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে নেমেছে চীনের বিমান বাহিনী। এতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। এভারেস্ট পর্বত শৃঙ্গের কাছে অবস্থিত তিব্বতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় সেখানে উদ্ধার অভিযান বেশ দুরূহ ব্যাপার। নেপালেও শক্তিশালী কম্পন অনুভূত হলেও সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির সন্ধান পাওয়া যায়নি বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে দেশটির এক কর্মকর্তা। ২০১৫ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে ৭.৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯,০০০ মানুষের মৃত্যু হয়েছিল। এদিকে ভূকম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও, তবে প্রাথমিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে এক ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান এবং চীনে ভূকম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল তিব্বত বলে জানিয়েছেন ভলক্যানো ডিসকভারি। এর আগে গত ৩ জানুয়ারি রাজধানীর ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। দীর্ঘ ৭ বছরের অপেক্ষা শেষে দেখা হবে মা ছেলের। নানা চড়াই উতরাই পেরিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে আজ দেখা হবে তার আগামীকাল। এদিকে লন্ডনে মায়ের অপেক্ষায় রয়েছেন তারেক রহমান। দেখা হচ্ছে দীর্ঘ ৭ বছর পর। সাজিদা হকের ডেস্ক রিপোর্ট। নানা চড়াই উতরাই পেরিয়ে প্রায় ৮ বছরের অপেক্ষা শেষে দেখা হবে মা ছেলের। লন্ডনে মায়ের অপেক্ষায় রয়েছেন তারেক রহমান। অবসান হতে চলেছে সেই অপেক্ষার। মাঝখানে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর মর্মান্তিক মৃত্যু হয়। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সেই বেদনাও বয়ে বেড়াচ্ছেন তারেক রহমান। ভাইয়ের মৃত্যুতে পাশে থাকা বা একমাত্র ভাইকে শেষ দেখাটাও দেখতে পারেননি তিনি। এদিকে তারেক রহমানের সন্তানরাও বড় হয়ে গেছে। দীর্ঘ সময় পর সশরীরে দাদি বেগম খালেদা জিয়াকে দেখতে পাওয়া, পরিবারের সব সদস্যের পুনর্মিলন, সব মিলিয়ে সৃষ্টি হবে আনন্দ আর আবেগঘন পরিবেশের।
বেগম খালেদা জিয়া শুধু একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব নন, একাধারে তিনি একজন মমতাময়ী মাও। তিনি দেশ ও জনগণের প্রতি যেমন দেখিয়েছেন অগাধ মমত্ববোধ, তেমনি সন্তানের জন্য ভালোবাসার কম পরীক্ষা দেননি। বলতে গেলে প্রায় 15টি বছর ছেলে থেকে একরকম দূরে থাকতে হয়েছে তাকে, কারণ দেশে তারেক রহমানের ফেরার নিরাপত্তা ছিল না, ছিল মৃত্যু ঝুঁকি, সঙ্গে জেল জুলুমের আশঙ্কা তো ছিলই। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। দীর্ঘ কারাবরণের পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে। সবকিছু ঠিক থাকলে আজ রাতেই কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছাড়বেন। গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থেকে দলীয় চেয়ারপারসনকে বিদায় জানাবেন বিএনপির নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা উপলক্ষে বিমানবন্দর এলাকায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে। মেহরাব সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজনৈতিকভাবে ঘায়েল করতে হয়রানিমূলক মিথ্যা মামলায় কিডনি, লিভার সিরোসিস এবং ডায়াবেটিস সহ কয়েকটি জটিল রোগে ভুগতে থাকা বেগম জিয়াকে তড়িঘড়ি করে কারাগারে পাঠায় তৎকালীন হাসিনা সরকার। কারাবন্দী বেগম জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে জামিন চাইলে আবেদন খারিজ করেন হাইকোর্ট। অবস্থার দ্রুত অবনতি ঘটলে সরকার নির্বাহী আদেশে মুক্তি দেয় বেগম খালেদা জিয়াকে। লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ জটিল রোগে ভুগতে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে মানবিক দিক বিবেচনায় আনতে কয়েক দফা চিঠি দেয় পরিবারের তরফ থেকে, কিন্তু তাতেও মন গলেনি ফ্যাসিস্ট হাসিনার। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কয়েক দফা বিদেশে নেয়ার উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ৭ জানুয়ারি রাতে বিএনপির চেয়ারপারসন যাচ্ছেন লন্ডনে। রোববার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেন বেগম খালেদা জিয়ার সাথে। তখন তিনি জনগণকে সাথে নিয়ে দেশ ও গণতন্ত্রের পক্ষে কাজ করার পরামর্শ দেন বিএনপির নেতাদের। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ। কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার 14 বছর আজ। দেশ বিদেশে আলোচিত এই নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার পায়নি ফেলানীর পরিবার। বিচারিক কাজ ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় এখনও ন্যায় বিচারের আশায় অপেক্ষার প্রহর গুনছে ফেলানীর বাবা মা সহ স্থানীয়রা। বিচারিক কাজ বিলম্বিত হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের প্রত্যাশা বিশিষ্টজনদের। কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। বিশ্ব আলোচিত সীমান্তে কিশোরী ফেলানী হত্যার 14 বছর আজ। 2011 সালের 7 জানুয়ারি শুক্রবার ভোরে ফুলবাড়ির অনন্তপুর সীমান্ত দিয়ে বাড়িতে ফেরার পথে ভারতীয় বিএসএফ এর গুলিতে নির্মমভাবে মৃত্যু হয় কিশোরী ফেলানীর। নিথর দেহ কাটা তারের ওপর ঝুলে থাকে দীর্ঘ 4.5 ঘন্টা। খালি ফেলানির কথা মনে হয়, কাটা তারে দেখলে মনে হয়, কাটা তারে যদি চোখের সামনে ভাসে আমার এই কথা ফেলানি ঝুলে না, ওইটা মনে হয়। এই ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় শুরু হলে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সের কোর্টে ফেলানী হত্যা মামলার বিচার শুরু হয়। বিএসএফ এর কোর্টে সাক্ষী দেন ফেলানীর বাবা নূর ইসলাম ও মামা হানিফ। বিগত আওয়ামী লীগ সরকারের কারণে খুনির বিচার হয়নি বলে অভিযোগ পরিবারের। কিন্তু কোনদিন একটা শাস্তি হলো না, কোনো বিচার হলো না। একে 2বার গেলাম আমি ভারতের বিএসএফ আদালতে, উনিরা দেখে নিয়ে গেল, সাক্ষী দিলাম, যা যা ঘটনা সত্য ঘটনা তাই বললাম, কিন্তু উনিরা আজ পর্যন্ত আমার বিচার করে দেয় নাই। আজও যাবৎ আমি বিচার পাইলাম না। আগে যে সরকার ছিল ওই সরকার বিচার করলে কিন্তু করতে পারতো, কিন্তু উনি করে নাই। আমার বড় বোন ফেলানী যখন আমি ছোট ছিলাম সীমান্ত হত্যায় তখন মারা হয়েছে, তাকে মারা হয়েছে। আমি আমার বড় বোনের আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছি। যে মারছে তার আমরা কঠিনতম বিচার চাই। যুগে যুগে সীমান্তে হত্যা বেড়ে চলেছে বলে অভিযোগ বাংলাদেশি নাগরিকদের। তাই দ্রুত ফেলানী হত্যার বিচার হলে বন্ধ হবে এসব হত্যাকাণ্ড, বলছেন এলাকাবাসী। কমপক্ষে ফেলানীর হত্যাকাণ্ডের বিষয়টা ভারতীয় সরকারের নলেজে গেছে, কিন্তু আজও পর্যন্ত ভারত সরকার এই আমাদের একটা হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি। ফেলানী হত্যার অনেকদিন হয়ে গেল, কিন্তু আমরা কোনো বিচার পেলাম না। হয়তো ফেলানী হত্যার যদি বিচারটা হইতো তাহলে সীমান্তে এইগুলা মারধরগুলো আর হইতো না।
ভারতের সুপ্রিম কোর্টে ফেলানি হত্যা মামলার রিট তালিকাভুক্ত রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। সেটি যত দ্রুত শুনানি হবে ততই মামলাটির অগ্রগতি হবে বলেও জানান তিনি। এছাড়াও ফেলানি হত্যার বিচার হলে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকরাও সুরক্ষিত থাকবে বলে মনে করেন এই আইনজীবী। ফেলানির বিচারের জন্য ফেলানির বাবা ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপই কমে আসবে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। যেখানেই মাদক সেখানে অভিযান চালাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক চোরা কারবারিদের নেটওয়ার্ক উপড়ে ফেলা হবে, এমনকি অধিদপ্তরের কেউ অবৈধ মাদকের সাথে যুক্ত থাকলেও তাদেরকে ছাড় দেওয়া হবে না। এশিয়ান টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান। সাইফুল আলম নয়নের রিপোর্ট। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণের কাজ করলেও কিছুটা হলেও বিতর্ক রয়েছে প্রতিষ্ঠানটির গুটি কয়েক কর্মকর্তা কর্মচারীর কর্মকাণ্ডে। তবে 31st নাইটে বেশ কয়েকটি 5 তারকা হোটেলে অবৈধ মাদক বিরোধী অভিযানের পাশাপাশি প্রতিদিনই মাদক উদ্ধারে সফল অভিযানে আলোচনায় প্রতিষ্ঠানটি। আমাদের অস্ত্র সংগ্রহ ব্যবহার নীতিমালাটি চূড়ান্ত হয় এবং সর্বশেষে এটি গেজেট আকারে প্রকাশিত হয়। অর্থাৎ এখন এই অস্ত্র সংগ্রহ ব্যবহার নীতিমালার আওতায় আমরা কিন্তু আমাদের অধিদপ্তরের যে কর্মকর্তা তাদের জন্য আমরা অস্ত্র পাব। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, মাদক নিয়ন্ত্রণের শুরু থেকেই গডফাদারদের গ্রেপ্তার করা হয়েছে। গেল মাসে প্রায় 50,000-এরও বেশি মামলা হয়েছে। 31st নাইট কিন্তু আমরা সক্ষমভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি এবং যারা এই অবৈধ মাদকের ব্যবসা করে তাদের জন্য একটা বড় ধরনের একটা আমরা বার্তা দিতে পেরেছি যে অবৈধ কাজ বা অবৈধ মদকে আমরা কখনই আমরা প্রশ্রয় দেব না। আমাদের অনেক সীসাবারের কথা আমরা প্রায় শুনি, অভিযোগ আসে। আমরা বেশ কয়েকটি সীসাবারে অভিযান চালিয়েছি বা এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা বেশ কিন্তু পরিকল্পনা হাতে নিয়েছি। অধিদপ্তরে কারো বিরুদ্ধে মাদকের সাথে জড়িত থাকার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মহাপরিচালক। আমরা আমাদের কোনো কর্মকর্তা কর্মচারী যদি কোনো অপরাধের কোনো আমরা তথ্য প্রমাণ পাই, আমরা ছাড় তো দেবই না, বরং কঠোর অবস্থান গ্রহণ করব। আমরা এনি হোক আমাদের ইমেজকে আমরা ক্লিন রাখতে চাই। ইতিমধ্যেই আমরা যারা এরকমের দুষ্ট অসৎ কর্মকর্তা কর্মচারী তাদের বিরুদ্ধে আমি আসার পরে এ পর্যন্ত 21টি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। দেশ থেকে মাদক নিয়ন্ত্রণে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর উল্লেখ করে এই মহাপরিচালক জানান, এজন্য দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টা। আমরা এই 5D'র নাম্বার দিয়ে একটা কল সেন্টার আমরা চালু করব শীঘ্রই। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আজ চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন। বেগম জিয়ার বিদেশ যাত্রা উপলক্ষে সকাল থেকে তার গুলশানের বাসভবন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। কিছু সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসব বিষয়ে বিস্তারিত জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাতিন বিপ্লব। বাতন, বেগম জিয়া দেশ ত্যাগকে কেন্দ্র করে তার বাসভবন এলাকার আশেপাশের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। জন্য লন্ডন যাচ্ছেন এই বিষয়টি দীর্ঘদিন ধরেই কিন্তু আপনারা জানেন যে গণমাধ্যমে খবর বেরিয়েছে এবং আজকে 7:40-এ কাতারের সেই বিশেষ ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। এর আগেই বেগম জিয়ার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা তিনি কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সকে স্বাগত জানিয়েছেন এবং বিএনপির প্রেস উইং এর সদস্য শাহরুল কবির তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে আজকে যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য, সেটি কিন্তু এর মধ্যে গণমাধ্যমে চাওয়া হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি বেগম জিয়ার যে বাসভবন রয়েছে একেবারে ফিরোজা, সেখানে তার সামনে আমি অবস্থান করছি এবং আপনাকে জানিয়ে রাখি যে এই বেগম জিয়ার আজকের যে তার বিদেশ উন্নত চিকিৎসার জন্য বিদেশ তিনি যাবেন, সেখানে যুক্তরাষ্ট্রের হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করার কথা রয়েছে, যেখানে তিনি ভিআইপি প্রোটোকল পাবেন এবং এর আগে খালেদা জিয়ার
ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন, লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐতিহ্যবাহী হাসপাতাল আছে, সেই হাসপাতালে NHS এর অধীনে একটি হাসপাতাল তাকে ভর্তি করা হবে। হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাদের সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে চিকিৎসাধীন থাকবেন চেয়ারপারসন, এবং জানা গেছে খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে থাকবেন তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসা ডাক্তার AZM জাহিদ হোসেন এবং ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর নুরুদ্দিন আহমেদ ও ডক্টর মোতালেব আল মামুন। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর, স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। দলীয় নেতাদের মধ্যে রয়েছেন তার উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য কাবিত আউয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব ADM আব্দুস সাত্তার, ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান, প্রোটোকল অফিসার SM পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার বেগম জিয়ার সঙ্গে যাবে। এবং 7:40 আপনারা জানেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেগম জিয়ার যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটিতে করে তিনি রওনা দেবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবং সে কারণে আমরা দেখছি যে আসলে বিএনপি নেতাকর্মীরা যাতে কোনোভাবেই এই বিদেশে চিকিৎসা যাওয়ার ক্ষেত্রে বেগম জিয়ার আশপাশে ভিড় না করেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য কিন্তু আগে থেকেই দলের হাইকমান্ড থেকে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এবং সব মিলে কিন্তু আমরাও দেখছি যে ফিরোজের সামনে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকলেও নেতা কর্মীদের যেহেতু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, সে কারণে কিন্তু তারা দূর থেকে বেগম জিয়ার জন্য দোয়া এবং মোনাজাত করতে বলা হয়েছে, সেটি তারা সেই দোয়া পর্যন্ত রয়েছেন। এবং হয়তোবা বিমানবন্দরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য দলের উচ্চ পর্যায় থেকে কিন্তু বারবার নেতা কর্মীদের এই নির্দেশ দেওয়া হয়েছে যে কোনোভাবেই যেন কোনো ভিড় ভাট্টা না হয়, সেটি বারবার তাদেরকে খেয়াল রাখতে বলা হচ্ছে। সব মিলে আজকে এই দীর্ঘদিনের যে আসলে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেগম জিয়া আজকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন, সেটি কিন্তু নেতা কর্মীদের জন্য যেমন তেমনটি বিএনপির সমর্থক এবং সারা দেশের মানুষ যারা গণতন্ত্রকামী তাদের প্রত্যেকেরই আশা ব্যক্ত হচ্ছে তিনি 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়া সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং শিগগির তাদের সব আনুষ্ঠানিকতা শেষ করে বেগম জিয়া বাংলাদেশের মাটিতে আবার পা দেবেন, তেমনটি প্রত্যাশা এখানকার যারা বাংলাদেশের বিশেষ করে গণতন্ত্রকামী মানুষের। অরণ্য, আমার কাছে এই ছিল ফিরোজা থেকে বেগম জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নিতে যাওয়ার সবশেষ খবর। ধন্যবাদ বাতেন আপনাকে। দর্শক, আমরা সহকর্মী বাতেন বিপ্লবের সাথে যুক্ত ছিলাম বেগম জিয়ার বাসভবন থেকে সরাসরি। সিরাজুল আলম খানের 84তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্র সংস্কারে সিরাজুল আলমের ভাবনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সিরাজুল আলমের রাজনৈতিক ভাবনার উপর স্মৃতিচারণ ও আলোচনা করতে এসে স্থানীয় সরকার ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন করে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় জনগণের শাসন এবং জাতীয় সংসদ ও শাসন ক্ষমতায় শ্রম প্রতিনিধি দেওয়ার আহ্বান জানান বক্তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো 1 দশক আগে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন, অথচ সোমবার মেয়াদ শেষ না করে ক্ষমতাসীন দলের নেতা এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। দলের অভ্যন্তরে ক্রমবর্ধমান অসন্তোষের মুখে এই সিদ্ধান্ত নেন ট্রুডো। রাজধানীর আয়োটায় নিজের বাসভবন রিডো কটেজের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। নানা সমালোচনা ও দলীয় চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। সোমবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। জাস্টিন ট্রুডো জানিয়েছেন তার দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা নেবেন তিনি। I intend to resign as party leader, as prime minister, after the party selects its next leader through a robust nationwide competitive process. টানা 9 বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু কিভাবে একজন জনপ্রিয় রাজনীতিবিদ এমন সংকটে পড়লেন? ট্রুডোর জনপ্রিয়তা কেনই বা নিম্নমুখী হলো? জানা যায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে চাপে পড়েন তিনি। বিরোধীরা তো বটেই, তার নিজ দলের মধ্য থেকেও তার পদত্যাগের দাবি উঠেছিল। আগামী অক্টোবরে দেশটির পার্লামেন্ট নির্বাচন। জাস্টিন ট্রুডোর এই পদত্যাগে বড় ধরনের সংকটে পড়ল তার দল লিবারেল পার্টি।
আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের দুগ্ধ ভাণ্ডার নামে পরিচিত রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার। এখানের খামারে প্রতিদিন প্রায় ৫ লাখ লিটার দুধ উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। তবে গোখাদ্যের অতিরিক্ত দামের কারণে লোকসান গুনতে হচ্ছে খামারিদের। মোহাম্মদ ওমর ফারুকের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বেড়েছে গরু পালন। যমুনার পাড়ে খোলা জায়গায় ও রেশমবাড়ি ধলাই নদীর দুপারে গোচারণ ভূমিতে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার থাকায় অন্যান্য অঞ্চলের চেয়ে এখানে গরুর খামার বেশি। চাষিরা জানান প্রায় ৩০,০০০ গবাদি পশু পালন হচ্ছে শাহজাদপুরে। প্রতিদিন এখানে প্রায় ৫ লাখ লিটার দুধ উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। কিন্তু গোখাদ্যের দাম বেশি হওয়ায় লোকসান গুনতে হচ্ছে খামারিদের, যে কারণে শঙ্কায় দেশের বিশাল এই দুগ্ধ উৎপাদনকারী এলাকা। আমাদের এখানে গরু আছে ৬০টা, আমরা ২ বেলা দুধ পাচ্ছি ৬ মণ। যে গোখাদ্যর দাম, সেই সূত্রে আমরা দুধের দাম পাচ্ছি না। দুধের দাম এখন বর্তমান মনে ৫৫ কি ৬০ টাকা দিতেছে, কিন্তু ওটা যদি খৈলের দাম ৬০ টাকা খৈলি, তাহলে গেরেজ তো কেমন পাইছো। ভুসির যে দাম পরিমাণ, একটু দাম কমালি ফেলে আমরা একটু লাভবান হতে পারি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, গোখাদ্যের দাম বেশি হওয়ার ফলে খামারিদের কম খরচে উন্নত জাতের ঘাস চাষে আগ্রহ করা হচ্ছে। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে দেওয়া হচ্ছে উন্নত জাতের ঘাসের বীজ। গরুর ঘাসের সাথে সাথে দানাদার খাদ্য দিতে হয়, তো আমরা যেন দানাদার খাদ্যের খরচ কমানো যায়, সেই জন্য আমরা উন্নত জাতের ঘাস যেন পর্যাপ্ত দেওয়া হয়, এমনকি উন্নত জাতের ঘাস চাষ যেন বৃদ্ধি পায়, সেজন্য তাদেরকে আমরা যারা 1 ঘাসের কাটিং বিনামূল্যে দিয়েছি, তারা সেটা লাগিয়েছে, এমনকি এই ঘাস চাষ করে তারা লাভবান হচ্ছে। সরকারিভাবে গোখাদ্যের দাম কমিয়ে গবাদি পশু পালনে উৎসাহ বাড়ানোর দাবি খামারিদের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জন নিহত। বাংলাদেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত। চিকিৎসার জন্য আজ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন বেগম জিয়া। বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদার। এবং সীমান্তে ফেলানী হত্যার ১৪ বছর আজ, ন্যায় বিচারের আশায় অপেক্ষার প্রহর গুনছে ফেলানীর বাবা মা সহ স্থানীয়রা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।